এক এক করে পরিচয় করিয়ে দিই। প্রথমেই দেখতে পাচ্ছেন আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় তসলিমা নাসরিন। বাংলায় সেকুলারিজম আর তসলিমা নাসরিন একেবারেই সমার্থক শব্দ। এই দুটোকে একে অন্যের থেকে আলাদা করা যাবে না। আমরা গর্ব করে বলতে পারি যে আমরা তসলিমা নাসরিনের সমসাময়িক সময়ে বেঁচে আছি। এই অনুষ্ঠানে তার মতো একজন লেজেন্ডকে পেয়ে আমি ধন্য, তিতা টিভি ধন্য। ধন্যবাদ আপা, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে আছেন আসাদ নূর। নূর মানে জ্যোতি, তিনি নিঃসন্দেহে বাংলার জ্যোতি। এই নূরকে নিভিয়ে দেওয়ার অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু অনেক সংগ্রাম পেরিয়ে তিনি আজও আলো ছড়িয়ে যাচ্ছেন। তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তিতা টিভির পক্ষ থেকে। ধন্যবাদ আসাদ ভাই, আমাদের সাথে শুধু আসার জন্য না, মানে আপনি পুরো অ্যারেঞ্জমেন্টটাও আপনার, সো আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা থাকলো। আপনারা দেখতে পাচ্ছেন মুফতি মাওলানা আব্দুল্লাহ আল মাসুদ। তিনি প্রথম বাঙালি কোরআনে হাফেজ, ইমাম, মুফতি, মাওলানা, আরও অনেক হয়তো টাইটেল আছে, যিনি প্রকাশ্যে তার অবিশ্বাসের কথা প্রচার করছেন এবং করে যাচ্ছেন। মুমিনরা এতদিন নাস্তিকদের একটা ব্লেম দিয়ে পার পেয়ে যেত যে তোমরা তো আরবি পারো না, সঠিক অর্থ বুঝো না। মুফতি মাসুদ সেই সব মুমিনদের মুখে একেবারে কুলু পেটে দিয়েছে। ধন্যবাদ মাসুদ ভাই আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। আর তারই পদাঙ্ক অনুসরণ করে মুফতি ইমরান বিন বশির বিদ্যুতের মতো একেবারে চমক নিয়ে হাজির হয়েছেন। মানে যিনি খুবই অল্প কিছুদিনের মধ্যে একেবারে আলোড়ন তৈরি করে ফেলেছেন। তার প্রেজেন্টেশন প্রখর, যুক্তিবোধ এবং সাথে সাথে যেটা একেবারে হয়তো অনেকেই খেয়াল করে না, তার গভীর মানে টেকনোলজিক্যাল জ্ঞান, এটা তাকে একদম অন্যদের থেকে আলাদা করে তুলেছে। বশির ভাইকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সাথে আশা করি আজকে আসিফ মহিউদ্দিন ভাই আসবেন, কিশোর পাশা ইমন আসবেন, আরও একজন সারপ্রাইজ গেস্ট আছে আমাদের সাথে, যার নাম আমি জানি কিন্তু বলবো না, কারণ বললে তো আর সারপ্রাইজ থাকবে না। তো আজকে আমাদের প্রধান অতিথি তসলিমা নাসরিন। তার কাছে আমার অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে। আপনারা অনেকে হয়তো তসলিমা নাসরিনের বই পড়ে কিংবা তার অ্যাক্টিভিজম থেকে ওনাকে চিনেন, কিন্তু আমার জীবন তসলিমা নাসরিনের সাথে জড়িয়ে আছে। আসাদ ভাই, এই সময় ওই যে হিন্দি সিরিয়ালের ঝুম 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 এরকম শব্দ দিলে অনেক সাসপেন্স তৈরি হতো। আমি একটু ব্যাখ্যা করছি। তসলিমা নাসরিনকে যখন বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল, সেই 1993 সালের কথা, তখন আমি হাই স্কুলের ছাত্র। আমি সেই দিনগুলোর কথা খুব স্পষ্টভাবে স্মরণ করতে পারি। আমি তখন মফস্বল শহরে থাকতাম। সেখানেও আমি মানে এই মফস্বল শহরে আমি নিজের চোখে দেখেছি তসলিমা নাসরিনের ফাঁসি চাই বলে মোল্লা হুজুরদের বিশাল বিশাল মিছিল। তো তখন ব্যাপারগুলো তেমন একটা বুঝতাম না, কিন্তু মানে কেন ফাঁসি চাচ্ছে, কি করেছেন উনি এমন যে একটা মানুষের ফাঁসি চাওয়ার জন্য এত বিশাল বিশাল মিছিল হচ্ছে। তখন আসলে তার কোনো বই আমি পড়িনি, তখন ছোট ছিলাম, হাই স্কুলে পড়তাম। পরে যখন ওনার বই পড়লাম এবং বই পড়ে আমি ওনার স্মৃতি থেকে দেখলাম, মানে একটা জিনিসকে আমি বাইরে থেকে দেখেছি, আবার ঠিক এই জিনিসটাই উনি ঘরে বসে তখন কীরকম ফিলিং মানে হচ্ছিল, তার কি ফিল করছিল, সেটাও আমি পরে ওনার বই পড়ে দেখেছি। ফলে ওনাকে বাইরে থেকেও আমি দেখেছি, ভিতর থেকেও দেখেছি। মানে তসলিমা নাসরিন হচ্ছে মানে আমার জীবনের বাস্তব স্মৃতির অংশ। সুতরাং আমি বলতেই পারি যে তসলিমা নাসরিন আমার জীবনের অংশ, ডেফিনেটলি। আপনার কাছে আমি অনেক প্রশ্ন করব, আপনাকে পেয়ে মানে আমি মানে অনেক প্রশ্ন সাজিয়ে রেখেছি, জানি না পাবো কিনা এত সময়। আপনার প্রথম প্রশ্ন আপনার কাছে, যে আজকের এই যে বাংলাদেশ আপনি দেখছেন, আর সেই সময়ের সেই 1993 সালের বাংলাদেশ, আমি জানি তখনকার আপনার দুঃসহ স্মৃতি সেই 93 সালের বাংলাদেশ, কিন্তু এখনকার বাংলাদেশ কি মানে তার থেকে কোনো ভালো জায়গায় গেছে, নাকি তখনকার মতোই আছে, নাকি তার থেকে আরো খারাপ অবস্থায় গেছে?
তার থেকে অবশ্যই আরো খারাপ অবস্থায় গেছে। যারা আমার বিরুদ্ধে ফতোয়া দিয়েছিল, যারা আমার ফাঁসির দাবি চেয়ে মিছিল করেছিল, সেই লক্ষ লক্ষ লোক সারা দেশে, তারা তখন এতটা শক্তিশালী ছিল না। কিন্তু সরকার, তখন যে সরকার ছিল, এই যারা বাক স্বাধীনতার বিরুদ্ধে ছিল, নারীর অধিকারের বিরুদ্ধে ছিল, মানুষের মত প্রকাশের অধিকারের বিরুদ্ধে ছিল, তাদের বিরুদ্ধে, তারা তো ভায়োলেন্সও করেছে, অনেক মানুষও মেরেছে, তাদের বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশন নিল না। সরকার অ্যাকশন নিয়েছে আমার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে সরকার ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার মামলা করেছে এবং গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তারপর তো আমি হাইডিংয়ে যেতে বাধ্য হলাম বাংলাদেশে। তারপর এই জামিন নেওয়া হলো, তারপর তো বের করে দিল দেশ থেকে। কিন্তু তখনও এইরকম হিজাব, বোরকা, নিকাব চালু হয়নি। তখনও এই এই ইসলামী দলগুলো তখন মাত্র এক হয়েছে, অনেকগুলো দল, 14টা ইসলামী দল এক হয়েছে, ইসলামী ঐক্য এইরকম কিছু একটা দল তারা গঠন করেছিল তখন। এখন তো ওরা শক্তিশালী শুধু নয়, ওরা তো এখন ক্ষমতায়। সুতরাং আগের সেই 94 ওই সময় ভাবতাম যে 80-র দশক বা 70 দশকের চেয়ে এই 90 দশক কতটা ভয়ঙ্কর। এখন ভাবি যে সেই 90 দশকে বরং অনেক বেটার ছিল দেশ। এখন তো অনেক ভয়ঙ্কর। এখন তারা ক্ষমতায়, এখন তারা যা ইচ্ছে তাই করছে, দেশকে একটা জিহাদি স্থান বানিয়ে ফেলেছে। এখন আর কোনো আশা দেখছি না। জানি না কত বছর লাগবে আবার এই দেশের স্বাভাবিক হতে। ঠিকই বলেছেন আপা। ইভেন আমি তখনও অনেক দেখেছি যে সেকুলার আন্দোলন যারা করতো তারা প্রকাশ্যে আসতো। বিশেষ করে আমি ছাত্র মৈত্রীকে সেই সময় অনেক শক্তিশালী দেখেছি এবং সবাই জানতো যে ছাত্র মৈত্রী মানে মোটামুটি নিধার্মিক, অ্যাটলিস্ট তারা ধার্মিক না। কিন্তু এখন এমন একটা কোনো দল, এমন একটা পক্ষ বাংলাদেশে নাই যারা আসলে সেকুলারিজমকে মানে ধারণ করার ক্ষমতাটুকুও রাখে কিংবা অন্তত প্রকাশ্যে চর্চা করে। তবুও আমি যেসব লেখা, আমি তো নিয়মিত কলাম লিখতাম অনেকগুলো জাতীয় পত্রিকায়, ম্যাগাজিনে। তো তখন আমি যেসব কথা লিখতে পারতাম এখন তো কল্পনাও করা যায় না। এখন না, আমি এখনের কথা বলছি না, মানে আরো 10 বছর আগে কল্পনাই করা যেত না। 80-র দশকে যে কথাগুলো বলতে পারতাম, পরে আর বলা যায়নি এগুলো। এখন তো সম্ভবই না। এখন তো পুরোপুরি গেছে, দেশ ধ্বংসই হয়ে গেছে। দেশ তো ধ্বংস হয়ে গেছে আপা, কিন্তু আপনি তো নিশ্চয় এরকমটা চাননি। আপনি তো একটা, আপনার স্বপ্ন ছিল, আপনি মানে কেউই চায় না, আমরা কেউই চায় না যে আমাদের দেশটা ধ্বংস হয়ে যাক এভাবে। আমাদের স্বপ্ন আছে, আপনারও স্বপ্ন আছে। আপনার আফটার অল মাতৃভূমি, আমাদের সবারই মাতৃভূমি ছেড়ে থাকলেও আপনি আপনার স্বপ্নের কথা শুনতে চাই, কারণ বাস্তবতা খুবই জঘন্য। এটা নিয়ে আসলে কি বলবো আর। কিন্তু আপনার স্বপ্নের তো একটা বাংলাদেশ আছে, আপনি কিভাবে দেখতে চান বাংলাদেশ? আমার স্বপ্নের বাংলাদেশ, যে কারণে আমি লিখি, এই স্বপ্ন পূরণ করার জন্যই তো লিখি। স্বপ্ন আছে বলেই তো লিখি। স্বপ্ন না থাকলে তো আর এত বছর ধরে একই নারীর অধিকার নিয়ে, মানবাধিকার নিয়ে, সেকুলারিজমের পক্ষে, গণতন্ত্রের পক্ষে তো লিখতাম না, বাক স্বাধীনতার পক্ষে লিখতাম না। আমি চাই যে এমন একটা বাংলাদেশের স্বপ্ন আমি দেখি, যে বাংলাদেশে ধনী দরিদ্রের মধ্যে কোনো বৈষম্য থাকবে না, মানে কেউ দারিদ্র বলতে কিছু থাকবে না। তারপর চাই নারী পুরুষের মধ্যে বৈষম্য কিছু থাকবে না, নারী সমানাধিকার থাকবে, মানবাধিকার থাকবে, দেশে বাক স্বাধীনতা থাকবে, গণতন্ত্র থাকবে, সত্যিকার গণতন্ত্র, এবং সত্যিকার সেকুলারিজম থাকবে। মানুষ বিজ্ঞান মনস্ক হবে, আর এই ধর্মান্ধতা, ধর্মীয় মৌলবাদ, এইসব জিহাদি জঙ্গির প্রশ্নই ওঠে না, এগুলো থাকবে না। ধর্মগ্রন্থগুলো হবে কাইন্ড অফ হিস্টোরিক্যাল ডকুমেন্টস, কিন্তু ওগুলো কেউ
পালন করবে না। আজকের উন্নত বিশ্বে যেরকম দেখি গির্জাগুলো এক ধরনের মিউজিয়াম হয়ে গেছে, তখন যে মসজিদগুলো থাকবে, আমি যে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন দেখি, সেগুলো মিউজিয়াম হয়ে যাবে, মানুষ দেখতে যাবে। একসময় মানুষ যখন ধর্মান্ধ ছিল বা মৌলবাদী ছিল বা ধার্মিক ছিল, তখন এইসব জায়গায় তারা প্রে করতে আসতো। এইসব ইতিহাস হবে, আর মানুষ সভ্য হবে, শিক্ষিত হবে। হ্যাঁ, শিশুদের বিরুদ্ধে বা পশু পাখিদের বিরুদ্ধে কেউ 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 থাকবে না। এগুলো সবাই সমান অধিকার পাবে, এরকমই চিন্তা করি, এরকমই স্বপ্ন দেখি। আমার জীবনে তো এটা সম্ভব, এইরকম বাংলাদেশের গড়ে ওঠা সম্ভব হবে না। তবে ভবিষ্যতে আমি জানি না, ভবিষ্যৎ আগামী প্রজন্ম যদি সেই রকম একটা বাংলাদেশ গড়ে তোলে, তাহলে আমার স্বপ্ন সার্থক হবে। এক্স্যাক্টলি আপা, আপনার স্বপ্ন মানে পরিপূরণ করার মতো অবস্থা বাংলাদেশে এখন নাই, কিন্তু এই রেকর্ডগুলো থেকে যাবে। এগুলো হয়তো কোনো না কোনো একটা ইয়াং জেনারেশনকে ঠিকই উদ্বুদ্ধ করবে। এবং এই স্বপ্নের কথাগুলো মানে এই কারণেই বলে রাখলাম যে এই রেকর্ডগুলো থাকবে, এগুলো দেখেই একটা না একটা জেনারেশন উদ্বুদ্ধ হবেই। এক সময় না এক সময় স্বপ্ন হয়তো বাস্তব হবে, কিন্তু আমরা হয়তো দেখে যেতে পারবো না। অনেকে বলে কি, আমি যেরকম বৈষম্যহীন সমাজের স্বপ্ন দেখি, এটা এক ধরনের ইউটোপিয়া। হ্যাঁ, তো আমি বলি যে হ্যাঁ, ইউটোপিয়া হোক না, ইউটোপিয়া আছে বলেই তো এরকম স্বপ্ন দেখি এবং লিখে যাচ্ছি, অন্যায়, অত্যাচার, নির্যাতনের বিরুদ্ধে লিখে যাচ্ছি। এক্স্যাক্টলি আপা, আমি আপনার কাছে আবার আসব। এখন একটু আমি মাসুদ ভাইয়ের কাছে যাই। মাসুদ ভাই চেহারা দেখেন, হ্যাঁ ঠিক আছে। মাসুদ ভাই, হুজুরদের ফতোয়া বনাম নাস্তিকদের ফেসবুক লাইভ, কোনটা বেশি শক্তিশালী মনে হয় আপনার কাছে? আপনি কিন্তু দুই দিকের মানুষ, এক সময় ফতোয়াও দিয়েছেন, এক সময় ফেসবুক লাইভও করছেন, এই জন্যই এই প্রশ্নটা। মাসুদ কি আমার বিরুদ্ধে কোনো ফতোয়া দিয়েছিল কখনো? দিয়ে থাকলে এখনো স্বীকার করে মাপ চেয়ে নেন, সুযোগ আছে। আচ্ছা, এই তসলিমাদি চমৎকার একটা প্রশ্ন করেছেন, আমি ওইটা দিয়ে শুরু করি। আমি যখন খুব ছোট মাদ্রাসায় পড়ি, তো ওই সময় মনে আছে 1994 সালের দিকে, 93 বা 94 সালে, ওই সময়গুলোতে ঢাকার মানিক মিয়া এভিনিউতে বা ঢাকাতে প্রচুর মিছিল হতো। সেই মিছিলের মধ্যে পোস্টার থাকতো, সে মানে পোস্টার ব্যানার এগুলোতে লেখা থাকতো মুরতাদ তসলিমা নাসরিনের ফাঁসি চাই। এখন তখন আমার বয়স এত কম যে মুরতাদ শব্দটার অর্থ আমি জানি না। আর আপনারা সবাই তো জানেন যে আমার বাবাও ছিলেন ইমাম। তো ওই সময়টা আমি আমার বাবার সাথে মানে তো মানিক মিয়া অভিনয়তে মিছিলে গেছি। ভাবুন, আমি একটা শিশু, তা এই শিশুকে নিয়ে গেছে মিছিলে, সেখানে গিয়ে অন্যদের সাথে আমিও স্লোগান দিচ্ছি যে মুরতাদ তসলিমা নাসরিনের ফাঁসি চাই। আমাকে স্লোগানটা শিখিয়ে নিয়েছে হুজুররা, মানে আমার বাবা এবং অন্যান্য হুজুর, আমার বাবাও গেছেন। আমার যে স্মৃতিটা মনে আছে সেটা হচ্ছে মানিক মিয়া এভিনিউতে, মানে হচ্ছে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের সামনে, সেখানে সেই বিশাল জনসমাবেশ, লক্ষ লক্ষ মানুষ হয়েছিল। তা সেখানে আমার বাবা আমাকে ঝালমুড়ি খাইয়েছিলেন, সেই স্মৃতিটাও আমার মনে আছে। এবং মুরতাদ শব্দের অর্থ জানি না। আর হচ্ছে আমি যখন থেকে মুফতি মানে হলাম, মানে মানুষ তো ফতোয়া দেওয়ার অথরিটি অর্জন করে যখন সে মুফতি সার্টিফিকেটটা পায়, কিন্তু মুফতি সার্টিফিকেটটা হাতে পাওয়ার আগেই বা না, মানে কি বলে, বা মাওলানা সার্টিফিকেট হাতে পাওয়ার আগেই আমার বিশ্বাসের ভিত্তি নড়বড়ে হয়ে গেছে। এবং সেই বিশ্বাসের ভিত্তি নড়বড়ে হওয়ার যে কয়টা কারণ, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য কারণ হচ্ছে তসলিমা নাসরিনের বই পাঠ করা। আরো আশ্চর্যের বিষয় আছে, যেটা আমি আগেও বলেছি, অন্য লাইভেও বলেছি। আমার আব্বা তো ইমাম ছিলেন, তো ইমাম সাহেবের একটা রুম ছিল মসজিদে। আব্বার রুমের মধ্যে আমার বাবা আবার প্রচুর বই পড়তেন। সেই রুমের মধ্যে একদিন দেখি একটা বই, সেই বইটার নাম হচ্ছে নির্বাচিত কলাম, লেখা হচ্ছে নিচে তসলিমা নাসরিন।
তাই আমি ভাবলাম যে এই তো সেই নারী, যা তখন তখন আরো পরে, মানে তখন আমি অলরেডি হাফেজ হয়ে গেছি এবং কিতাবখানায় পড়ি। তো এই তো সেই মানুষ যার বিরুদ্ধে মিছিল করলাম, তা আমার আব্বা কি লুকিয়ে লুকিয়ে তার বই পড়ে? আমি তখন নির্বাচিত কলাম পড়া শুরু করলাম, পড়তে গিয়ে দেখি মানে ভাষাটা তৎকালীন সময় বলছে আমার জন্য বেশ দুর্বোধ্য মনে হচ্ছে। তো এই হচ্ছে স্মৃতি। এবার আমি চলে যাই, যে কারণে তসলিমাদির বিরুদ্ধে আমার ফতোয়া দেওয়ার সুযোগ হয়নি। হ্যাঁ, মাঝে মাঝে মুসল্লিরা এসে জিজ্ঞাসা করতো যখন আমি ইমাম ছিলাম যে হুজুর এই যে নাস্তিক মুরতাদ তসলিমা নাসরিন, তার বিরুদ্ধে মানে কেমন, ইনি এর বিরুদ্ধে কিছু করা যায় না? তাই বলতাম যে কি করেন ভাই, আল্লাহর কাছে বদদোয়া করেন যেন আল্লাহ তারা ধ্বংস করে দেয়। আমি তখন ইমাম, একই সাথে ভিতরে ভিতরে নাস্তিক, মানে অবিশ্বাসী, কিন্তু বলতাম যে আল্লাহ তাকে ধ্বংস করে দেয়। আমি তো জানি যে আল্লাহ বলতে কেউ নাই, সুতরাং ওনাকে ধ্বংস করার কোনো সুযোগ আর নেই। দেখেন, যে মুসলমান বলছে, আমাকে জিজ্ঞাসা করতো, তার মনে সান্ত্বনা, ইনশাআল্লাহ আমাদের হুজুর যখন বলেছে হতেও পারে আল্লাহ ওনাকে ধ্বংস করে দেবে। তো এত বছরে উনি ধ্বংস হননি, দীর্ঘজীবী হন। আপনি দীর্ঘজীবী হন এমন প্রার্থনা নয়, বরং এটা কামনা, আমাদের চাওয়া যে আপনি দীর্ঘজীবী হন, শতবর্ষী হন এবং সুস্থ জীবন যাপন করুন। এবার আমি চলে যাই হচ্ছে আমাদের এই রায়হান জুয়েল ভাই যে প্রশ্নটা করেছেন যে হুজুরদের ওয়াজ মাহফিল বা হুজুরদের ইসলাম প্রচার, হুজুরদের ফতোয়া, এর বিরুদ্ধে আমাদের যে লাইভ বা আমাদের যে লিখনী, এগুলো কতটুকু কার্যকরী। তো তিতা টিভির এই 50 বছরে 50 বছর না, মানে 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ উপলক্ষে যে লাইভে আমি রায়হান জুয়েল ভাইকে শুভেচ্ছা জানাচ্ছি সকলকে, আমন্ত্রিত অতিথি এবং সকল যারা দেখছেন সবাইকে। আমি যেটা বলবো, হুজুরদের যে ফতোয়া, মানে হুজুররা অনেক অ্যাঙ্গেলে কিন্তু কাজ করে, ফতোয়া দেয়, কেউ বই লেখে, কেউ আহমদুল্লাহ হুজুরের মতো সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব সোশ্যাল মিডিয়ায় কথা বলে, এবং হচ্ছে কেউ আবার জিহাদ করে, কেউ আবার ফান্ডিং করে। যারা ফান্ডিং করে তারা হুজুর না, তারা হচ্ছে জিহাদে মালি করে। জিহাদ দুই প্রকার, একটা হচ্ছে জিহাদে নাফসি, একটা হচ্ছে জিহাদে মালি। হ্যাঁ, জিহাদে নাফসি হচ্ছে আপনার সরাসরি সশরীরে জিহাদ করা, জিহাদে মালি হচ্ছে জিহাদের কাজে টাকা ইনভেস্ট করা। তো জিহাদে যারা টাকা ইনভেস্ট করে তাদেরকে আমরা বলি মডারেট মুসলিম, আর জিহাদে যারা সরাসরি যোগ দেয় তাদেরকে আমরা জিহাদি বলি, মুজাহিদ বলি, জঙ্গি বলি, এগুলো বলি। যদিও কোরআনে বলা হচ্ছে যে যারা জিহাদে নাফসি এবং জিহাদে মালি দুটোই করে তারাই হচ্ছে উত্তম। হ্যাঁ, ফাদ্দালাল্লাহুল মুজাহিদিনা বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম আলাল কাঈদিনা দারাজাহ, যে যারা তাদের জানমাল দুটো নিয়েই জিহাদে ঝাঁপিয়ে পড়ে তাদেরকে আল্লাহ মর্যাদা দিয়েছেন, যারা জিহাদ করে না তাদের চেয়ে বহুগুণে বেশি। এজন্য জিহাদি মুসলমানের মর্যাদা যে জিহাদি না এমন মুসলমানের চেয়ে বহুগুণে বেশি। এটা কোরআনের অনেকগুলো আয়াতের মধ্যেই আছে, এবং জিহাদিরা বেশি হুর পাবে, বেশি আগে জান্নাতে যাবে, সেগুলো তো আছেই। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের যে লাইভ, আমাদের যে লিখনী, আমাদের যে কার্যকলাপ, এটা এর ইম্প্যাক্ট সোসাইটিতে কতটুকু হচ্ছে? এর জবাব হচ্ছে এর ইম্প্যাক্ট অনেক বেশি হচ্ছে। একটু আগেই শ্রদ্ধেয় তসলিমা নাসরিন একটা কথা বলেছিলেন, যে উনি বলছিলেন যে উনি ছোটকালে যে পরিমাণ ইসলামিজম দেখেছেন, বা যে পরিমাণ, ছোটকালে না মানে ওনার অনেক আগে 90-এর দশকে যে পরিমাণ ইসলামিজম দেখেছেন, এখন তার চেয়ে বেশি বেড়েছে। বা তখন উনি যেভাবে লিখতেন এখন সেভাবে লেখা কারো পক্ষেই সম্ভব না। এখানে একটা ইম্পর্টেন্ট তথ্য আমি দেই, সেটা হচ্ছে আজকে থেকে 30-40 বছর আগে, 30-40 বছর আগে, যেহেতু আমার বয়স 40-এর বেশি এজন্য আমি বলতে পারছি, বাংলাদেশের হুজুরদের মধ্যে ছবি তোলার বিরুদ্ধে একটা কঠিন ফতোয়া ছিল। মানে ছবি তোলাটা চূড়ান্ত রকমের হারাম ছিল। আমরা যখন খুব ছোটকালে মাদ্রাসায় মক্তবে পড়েছি, মুফতি ইমরান এখানে আছে, মুফতি ইমরান নিশ্চয়ই জানে, তখন আমাদেরকে 40টা হাদিস মুখস্থ করানো হয়েছিল অর্থ সহ, একেবারে মক্তবে, মানে হাফেজ মাত্র, একেবারে খুব বলা যায় কিন্ডারগার্টেনের সময়ে। তার মধ্যে একটা হাদিস পড়েছি, আসাদ্দুন নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন, কিয়ামতের দিন সবচেয়ে কঠিন শাস্তি পাবে, বা সবচেয়ে কঠিনভাবে জাহান্নামের আগুনে শাস্তি পাবে হচ্ছে চিত্রাঙ্কনকারীরা। সুতরাং হুজুররা তখন বলতেন যারা ছবি তোলে, ছবি আঁকে, তারা হচ্ছে সব জাহান্নামে যাবে। এজন্য 90-এর দশকে, 80-এর দশকে, 70-এর দশকে, 60-এর দশকে ইউজুয়ালি বাংলাদেশের বেশিরভাগ হুজুররা কিন্তু পত্রিকা পড়তো না। সে যুগান্তর হোক, প্রথম আলো হোক, জনকণ্ঠ হোক, যে পত্রিকা হোক, পত্রিকা পড়তো না। কেন পড়তো না? পত্রিকা খুললেই নারীর ছবি, পুরুষের ছবি আসবে, ছবিটা হারাম, এই জন্য পড়তো না। পড়ার কারণে কি হতো,
ওই সাধারণ মানে তারা জানতো না যে কি লিখছে, আর যেহেতু তখন সোশ্যাল মিডিয়া এত শক্তিশালী ছিল না, অনেক ইনফরমেশন দেরিতে যেত, তখন হুজুররা মিছিল করতো। যে আমার মনে আছে, আমি সেই দিকে সেই স্মৃতিচারণ যদি করি আলোচনা লম্বা হবে, ওই জন্য আমি সংক্ষেপে বলি। তখন হুজুররা যে মিছিল করতো, সাধারণত অন্য মুসলমানরা, মানে হচ্ছে যারা মডারেট মুসলিম, যারা হুজুর না, তারা এসে মাদ্রাসার হুজুরকে বলতো, হুজুর, বা মসজিদের ইমামকে বলতো, হুজুর অমুক পত্রিকায় এত নম্বর পৃষ্ঠায় তসলিমা নাসরিন এরকম একটা কলাম লিখেছে, এত খারাপ লিখেছে হুজুর, জানেন না। এখন সেটা হুজুরকে দেখা বললো 10 দিন পরে, হুজুর মিছিলে বেরোলো আরো 1 মাস পরে। এই কারণে তখন ওভাবে মানে রেডিক্যালিজমটা অত বেশি স্প্রেড হয়নি বলে ধারণা। কিন্তু ওই যে হুজুররা তখন পত্রিকা পড়তো না বলে একটা সমস্যা। এখন কিন্তু হুজুররা পত্রিকা পড়ে। যে হুজুররা আমাদেরকে ছবি তোলাকে চূড়ান্তভাবে হারাম বলতো, ক্যামেরায় ছবি তোলাকে চরমভাবে হারাম বলতো, চরমভাবে হারাম, মানে এইটা এমন হারাম যে এটাকে পারলে হুজুররা খুন করে ফেলে, এত অপরাধ, মানে কবিরা গুনাহ, সবচেয়ে ভয়ঙ্কর কবিরা গুনাহ। এখন সেই হুজুরদের আপনি দেখবেন সোশ্যাল মিডিয়ায় ভিডিও ওয়াজ করে, সেই ওয়াজের ভিডিও। তো যে কারণে হুজুর এখন অনেক আপডেট হয়ে গেছে, হুজুররা আপডেট হয়েছে, যে কারণে এখন কেউ কিছু লিখলে ইনস্ট্যান্ট তারা সেই লেখাটা প্রয়োজনে মোবাইলে পড়ছে, তারপরে তাদের ল্যাপটপে পড়ছে, পড়ার পরেই তারা বলছে, এই যে অন্য হুজুরকে ফোনে বলছে, হুজুর অমুক নাস্তিক এটা লিখেছে, তার বিরুদ্ধে মিছিল বের করতে হবে। ঠিক আছে, তারা রেডি হবে, আর হেফাজতে ইসলাম, জামাত ইসলাম, হিজবুত তাহরির সব সমন্বয়ক সব মিলেমিশে একটা প্ল্যান করে মিছিল বের করে। তো তবে এটা এই কথা ঠিক যে আমাদের যে কার্যকলাপ, আমরা যা কিছু করি, এর ইম্প্যাক্ট সমাজে অনেক বেশি। এখন মানুষ যেহেতু জানতে পারছে, জানার কারণে কি হচ্ছে, মানুষ যে ইসলামে বিশ্বাস করে সে জঙ্গি হচ্ছে। সে বলছে যে নাস্তিককে হত্যা করতে হবে, এটা ইসলামের বিধান। আর যে এগুলো ভালো লাগছে না, সে ইসলাম ত্যাগ করছে। আনন্দের বিষয় হচ্ছে, এটা অবশ্যই আনন্দের বিষয়, যে একটা দুঃখের বিষয় বলি, আনন্দের বিষয় বলি। বলে না যে প্রতিটি ক্রিয়ার একটা বিপরীত প্রতিক্রিয়া আছে, যেটা নিউটনের তৃতীয় সূত্র। তো বাংলাদেশে আপনার এই মুহূর্তে আপনারা খেয়াল করবেন যে বিশ্ববিদ্যালয় সমূহ, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ইসলাম চর্চার পরিমাণ বেড়েছে, বোরকা বেড়েছে, এমনকি দাড়ি টুপিও বেড়েছে কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে, অর্থাৎ ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে। এবার এই যে একটা ক্রিয়া, এর কিন্তু একটা পাল্টা প্রতিক্রিয়া আছে, সেটা আপনাদের জন্য সুখবর, খুশির খবর। সেটা হচ্ছে এর প্রতিক্রিয়া হিসেবে মাদ্রাসা মসজিদের মধ্যে নাস্তিকের সংখ্যা বাড়ছে, অর্থাৎ ইমামদের মধ্যে, মাদ্রাসা শিক্ষকদের মধ্যে নাস্তিকের সংখ্যা বাড়ছে। সেটা এত পরিমাণে বাড়ছে আপনি কল্পনা করতে পারবেন না। এটা আরো বাড়বে সেক্ষেত্রে যদি আমরা সবাই এ কথাগুলো বলি। যেমন আপনি মাদ্রাসার হুজুরকে দেখলেই জঙ্গি বলতে পারেন না, মাদ্রাসার হুজুরকে দেখলেই আপনি কিন্তু তাকে ধার্মিক মুসলমান কিংবা তাকে আপনি ধর্ষক খুনি এটা বলতে পারেন না। কারণ হতে পারে ওই হুজুরটা মুসলমান না, হতে পারে অর্থাৎ নাস্তিক, অবিশ্বাসী। যদি সেই হুজুরটা মুসলমান না হয়, নাস্তিক হয়, অবিশ্বাসী হয়, তাহলে নিঃসন্দেহে সেই হুজুর খুনি এবং ধর্ষক না। হ্যাঁ, তবে যে হুজুর বিশ্বাস করে সে খুনি এবং ধর্ষক, অর্থাৎ খুন করার মানসিকতা আছে এবং ধর্ষণ করার মানসিকতা তার রয়েছে। সুতরাং আমি আশাবাদী যে ভবিষ্যতে যদি এমন হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শরিয়া আইনের পক্ষে একটা মিছিল বের হয়, বা বুয়েট থেকে ইসলামিক সন্ত্রাসবাদীরা যদি শরিয়া আইন চাই, এক্ষুনি শরিয়া আইন চাই, এরকম একটা জঙ্গি মিছিল বের করে, এর বিপরীতে যদি 1000 মসজিদের ইমাম আমরা নাস্তিকতা চাই, শরিয়া চাই না, সেকুলারিজম চাই, দাড়ি টুপি পরা ইমাম, এই মুফতি ইমরানকে দেখতে যেরকম দেখাচ্ছে, এরকম দাড়ি টুপিওয়ালা ইমাম যদি ব্যানার প্ল্যাকার্ড নিয়ে বের হয়, তাতে আমি অবাক হব না। কারণ আমাদের যে লাইভ এবং হুজুরদের প্রতি আমাদের যে দরদ, এখন কিন্তু আমি খেয়াল করেছি নাস্তিকরা হুজুরদের প্রতি দরদ নিয়ে কথা বলে, যে অর্থাৎ কারণ তারা জানে আমি যখন বেরিয়েছি বা আমি যখন ইসলাম ত্যাগের ঘোষণা দিয়েছি এবং বলেছি যে না ভেতরে আছে, অর্থাৎ অসংখ্য ইমাম ইসলাম ত্যাগ করেছে, তখন কিন্তু নাস্তিকদের বক্তব্যটা অনেক বেশি সফট হয়েছে, হুজুরদের পক্ষে গেছে। এবং আশা করি যে হয়তো পরিবর্তনটা ভেতর থেকে আসবে, অর্থাৎ হুজুরদের মধ্য থেকে এই নাস্তিকতার পক্ষে আওয়াজ যে শুরু হয়েছে, এটা অনেক অনেক বেশি স্প্রেড হবে এবং আমরা হয়তো দ্রুতই কোনো একটা ভালো ফলাফল দেখব, আমি অন্তত আশাবাদী। ধন্যবাদ মাসুদ ভাই। একটু আগে আমাদের মধ্যে হাজির হয়েছেন তরুণদের আইকন কিশোর পাশা ইমন। অল্প কিছুদিন পরেই তিনি হয়ে উঠবেন ডক্টর কিশোর পাশা ইমন। যে বয়সে অনেকে টিকটক করে সময় পার করে দিচ্ছে, সেই বয়সে তিনি অনেকগুলো বই লিখেছেন, অ্যাক্টিভিজম করছেন, আবার একাডেমিক্যালি তিনি অনেক উঁচুতে উঠে গেছেন। আমি ওনার হিউজ ফ্যান।
ধন্যবাদ ইমন ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জুয়েল ভাই। আমি আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, খুবই শুনতে পাচ্ছি। বেকায়দা অবস্থায় জয়েন করতে হলো, আমার একটা মিটিং ছিল আর কি, ওখান থেকে সরাসরি আসছি। আর প্রথমে অভিনন্দন 50,000 সাবস্ক্রাইবারের জন্য। আর দ্বিতীয়ত এটা আমার কাছে খুবই একটা মানে ফ্যান বয় মোমেন্ট, কারণ তসলিমা নাসরিন আমাদের মধ্যে আছেন এবং আমি মানে খুবই অনেক কিছু আমি ওনাকে বলতে চাই, কিন্তু আমি জানি যে এখানে এত কিছু সময় হবে না। আমার মনে পড়ে যে 2019 সালে আমি একটা পোস্ট লিখছিলাম, তখনও কিন্তু কেউ জানে না যে আমার ধর্ম সম্পর্কে আমার মতামত বা অবস্থানটা কই। তো আমি পোস্ট লিখছিলাম যে আমি জাস্ট খুবই সংক্ষিপ্ত যে তসলিমা নাসরিনকে বাংলাদেশে প্রত্যাবর্তন করতে দেখতে চাই। আর তখন আমার কোনো হেটার নাই, আমি লিখছি ক্রাইম থ্রিলার, মানুষজন পড়ে, ওইখানে তো আসলে কোনো ধরনের থিওলজিক্যাল চর্চা নাই। তো 19 সালে আমি শুরু করছিলাম বের হয়ে আসা আর কি। তো তখন প্রচন্ড রকমের ব্যাকলাশ খাইতে হয়েছে, ওই আইডি গুলো এখন নাই, আমার আসলে ফেসবুকই নাই এখন এই যে আপনার অনলাইন হামলার জন্য। কিন্তু আমি এটা আসলেই বিশ্বাস করি যে এই ভবিষ্যৎ আমরা দেখতে পাবো। অ্যান্ড একটা মাত্র প্রশ্ন হচ্ছে তসলিমা নাসরিনকে আমি করতে পারি বলে জুয়েল ভাই বলছিলেন, তো এটা আমি একটু আগে থেকে করে রাখতেছি, কারণে যে আমি আসলে আপনাকে অন্যদের সাথে কথা বলার সময় বলি কি যে তসলিমা আপু, অনেকে বলেন তসলিমা দি। তো আমি আসলে জানি না যে কোনটা আপনার কাছে বেশি গ্রহণযোগ্য। আমি কি আপনাকে তসলিমা দি বলতে পারি নাকি তসলিমা আপু যে আমি মানুষের সামনে বলি সেটাই বলতে পারি? কোনো অসুবিধা নেই। থ্যাংক ইউ সো মাচ, ইটস আ প্লেজার যে আপনার সাথে একটা লাইভে আসতে পারলাম। আর অবশ্যই জুয়েল ভাই অসংখ্য ধন্যবাদ আপনার সমস্ত কন্টেন্ট, সমস্ত আত্মত্যাগ, ডেডিকেশন সবকিছুর জন্য। এবং আপনি যেভাবে মেনটেন করেন এই জিনিসগুলো, এটা আমিও চাই যে কোনো একদিন আমার জীবনে আসুক। আমি অত্যন্ত অস্থির একটা মানুষ, আপনার মতো এত শান্তভাবে এত সুন্দরভাবে কন্টেন্ট গুলো যে আপনি বানান, এটা আমাকে তো এখনো পর্যন্ত হচ্ছে না, কিন্তু আমি আপনাকে অনেক ইন্সপায়ার্ড যে এইটা আমাদের দরকার আর কি। অভিনন্দন ভাই। থ্যাংক ইউ সো মাচ ইমন ভাই। ইমরান বিন বশির অনেকক্ষণ ধরে বসে আছেন, আপনারে ঘুমিয়েই পড়বেন হয়তো। আপনার আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্ন হচ্ছে, জি প্লিজ। আপনাকে যদি মনে করেন ফারুকির চেয়ারে বসিয়ে দেওয়া হয়, মানে ফারুকি এখন যে চেয়ারে আছে, খুব বেশি পার্থক্য নাই, ফারুকির ক্যাপটা সামনের দিকে ঝুলানো, আপনারটা গোল, এই আর কি। এই সংস্কৃতি মন্ত্রী হইলে মানে সবার আগে আপনি কোন কাজটা করবেন? ধন্যবাদ রায়াঞ্জল ভাই, খুব সুন্দর প্রশ্ন। আমাকে যে কোনো পদেই দেওয়া হতো আসলে। আমি সর্বপ্রথম, যেহেতু বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ ইসলামটাকে ফলো করছে এবং এটার জন্যই মারছে মানুষকে, আমি সর্বপ্রথম ফারুকের চেয়ারটা যদি পেতাম, আমি জানি না পাবো কিনা, ওই দেশে এটা খুবই কঠিন। আমি পেলে আমাদের প্রিয় নবীজিকে নিয়ে আমি সর্বপ্রথম একটা মুভি বানাতাম। তার সহিহ হাদিস থেকে, কোরআন থেকে আমরা যেটুকু পেয়েছি, আমরা তো দেখিনি তাকে, তার কণ্ঠস্বরও শুনিনি, তাকে যদ্দূর জেনেছি কোরআন হাদিস থেকে। তো কোরআন হাদিস থেকে যেটুকু পেয়ে আমরা হয়তো তার জন্য মারছি মানুষকে, সেই বিষয়টা নিয়ে আমি তাকে নিয়ে একটা মুভি বানাতাম। আমাদের প্রিয় নবীজির আদর্শ কি ছিল, তার চরিত্র কেমন ছিল, সেটা নিয়ে। মাশাআল্লাহ, এটা জি বলেন। আমি মাশাআল্লাহ তো ফাঁকে ফাঁকে বলতে হবে। আমি জানি না এটার, আমি জানি যে যে নবীকে এখন ভালোবেসে এখনো পর্যন্ত মানুষ মারা চলছে, এখনো পর্যন্ত জ্ঞানীগুণী মানুষরা দেশান্তরিত হচ্ছে, সেই নবীকে যদি আমি ক্যামেরাবন্দি করি কিংবা তার বায়োপিক করি, আমার মনে হয় এই মুসলিমরাই আমাকে থুতু দেবে না, শুধু আমার কল্লা কাটার জন্য উন্মুখ হয়ে থাকবে তারা, যে নবীকে এভাবে দেখানো হয়েছে কেন। আমি এটা জানি। তো সেখানে হয়তো আমার বলার অনেক কিছু থাকবে যে আমরা নবীকে কোরআন হাদিস থেকে এভাবেই দেখেছি, এভাবেই আমি চিত্রায়িত করেছি, তো এখানে খারাপ লাগার কি আছে? তো আসলে ইসলামটাকে অনেকে অনেকভাবেই দেখে। আমি মুসলিমদেরকে ঘৃণা করি না। আমি ইসলাম যেহেতু আমি অন্তত গভীরভাবে জানি, এত বছর পড়াশোনা, হাফেজ মাওলানা মুফতি হয়েছে, অন্তত আমি অনেক মূর্খ, এখানে যারাই আছেন আমি সবার থেকে জুনিয়র, এবং আমি মনে করি একদম সবচেয়ে ক্ষুদ্র, আমি কিছুই জানি না। কিন্তু ইসলাম সম্পর্কে আমি যতটুকু জানার ততটুকু জানি। তো সেই ক্ষেত্রে বলতে পারি ইসলামটা খুবই ভয়ঙ্কর, ইসলামটা পুরো পৃথিবীর জন্য একটা ক্যান্সার। তো আমি প্রথমে সংশয়বাদী ছিলাম, আপনারা জানেন যে আমার শুরুটা হয়েছিল এভাবেই, এবং আমি আসলেই নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দিব এমন একটা বই লিখতে চেয়েছিলাম। তো সেই বই লিখতে গিয়ে আমার
আমি দেখলাম যে না, নাস্তিকদের দাঁত ভাঙা জবাব দেওয়া সম্ভব না, আমার নিজেরই দাঁত ভেঙে যাচ্ছে, মানে আমি কিছুতেই পারছি না এগুলো মেনে নিতে। প্রসঙ্গত ভাই, আপনি এই প্রশ্ন থেকে আমি ছোট মানুষ, কথা বেশি বলতে চাই না, তারপরে ভাবছি এখানে যারা উপস্থিত আছেন সবাই আমাকে আগে থেকে চিনেন এবং সবার সঙ্গে টুকটাক কথা হলেও হয়েছে, কিন্তু তসলিমা নাসরিন, আমি আসলে ওনাকে কি বলে সম্বোধন করব আমি জানি না, আমি খুবই নার্ভাস। এবং এটা ওনার সঙ্গে মানে একই ফ্রেমে আমরা কথা বলছি, এটা আমার জীবনের একটা স্বপ্ন। তো আমার এখানে অনেক প্রশ্ন ছিল, সেই প্রশ্ন হয়তো করা সম্ভব হবে না, অনেক কথা বলবার ছিল সবাইকেই, বিশেষ করে তসলিমা নাসরিন ম্যামকে। তো আমি কেন হবে না, হবে, আমার মনে হয় কোনো বাধা দেখছি না, আমরা সবাই আড্ডা দিব। সো ঠিক আছে ভাই, আমি তাহলে তসলিমা নাসরিনের জন্য আমি কিছু বলবো। আমি আসলে আচ্ছা, আমি জানি শব্দ ওই হারিয়ে পর্বটা আমরা একটু পরে আসি, তাহলে আমরা সবাই ঠিক আছে। গেস্টগুলোর সাথে একবার করে কথা বলে নিই, তারপরে আমরা জমায়ে আড্ডা সেজন্য দিব। হ্যাঁ হ্যাঁ, কোনো সমস্যা নাই। আপনি, আমার মনে হয় না আপনি কথা বলতে আসিফ পারবেন ভাই না এসেছে। বলে দুঃখ পাওয়ার কিছু আছে, অবশ্যই পারবেন। আজকে আমরা প্রাণ খুলে আড্ডা দিব। আমার মনে হচ্ছে যে এই মুহূর্তে, আচ্ছা আমি যদি ভুল না করি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আসিফ মহিউদ্দিন ভাই। সরি, আমি একটু লেট হয়ে গেছি। আমি আসলে কনফিউজড হয়ে গেছিলাম যে কখন শুরু হবে। আমি ভাবছিলাম 10টার সময় শুরু হবে, পরে আবার দেখলাম আচ্ছা, কোনো সমস্যা নাই, আমরা ওয়েট করছি, কোনো সমস্যা নাই। আসিফ মহিউদ্দিন, মানে আমি একটু আপনার ব্যাপারে বলে নিই, আপনার ব্যাপারে আমার ফিলিংসটা বলে নিই। হ্যাঁ, কারণ আপনার সাথে আমি আগে কখনো কথা বলিনি সরাসরি, আপনার সাথে লাইভ করতে পেরে, একই ফ্রেমে থাকতে পেরে আমি খুবই গর্ববোধ করছি। কারণ আসিফ মহিউদ্দিন হচ্ছে এমন একটা নাম, মানে একটা ব্র্যান্ড, এটা নাম না, এটা একটা ব্র্যান্ড, এটা এমন একটা জিনিস যেটা মানে একটা নামই মুমিনদের বুকে কাপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তা আমি আসিফ মহিউদ্দিনকে মনে করি একটা জীবন্ত এনসাইক্লোপিডিয়া, মানে উনার সংশয়.com-এ আসলে কোনো কিছুর কমতি নাই। তো মানে আপনাদের নাস্তিক হতে হবে না, আমি মনে করি যে হুজুররাও কোনো রকম লুকোচুরি কিংবা না করে জাস্ট অ্যাকচুয়াল ইসলামটাকে জানতে চায়, একেবারে নিরপেক্ষ দৃষ্টিতে ইসলামটাকে এক্সপ্লোর করতে চায়, তারা অবশ্যই সংশয়.com ভিজিট করবেন। তো ধন্যবাদ আসিফ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে, আমি আপনার কাছে সরাসরি প্রশ্নে চলে যাই। সেটা হচ্ছে এই যে মানে খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন, এখন ইউরোপ জুড়ে, আপনি তো ইউরোপে আছেন, ইউরোপ জুড়ে যে ইমিগ্র্যান্টদেরকে মানে লাথি মেরে বের করে দেওয়ার যে একটা প্রচেষ্টা চলতেছে সব জায়গাতে, এটার আসলে কারণটা কি, কিংবা এটার ব্যাপারে আপনার স্ট্যান্ডটা কি, আপনার ভিউ পয়েন্ট? প্রথমে আমি এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে যুক্ত হতে পেরে, এবং আমি সম্মানিত বোধ করছি এত চমৎকার চমৎকার মানুষেরা এখানে আছেন যাদেরকে দেখছি আমি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তসলিমা আপু, ইমরান ভাই, মুফতি মাসুদ ভাই, আসাদ ভাই, জুয়েল ভাই, আপনি, তারপরে এনাম ভাই, তারপর শেখ ফরিদ ভাই, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আর আপনাকে অভিনন্দন 50,000 পূর্তিতে। এটা একটা বিরাট ব্যাপার আমাদের জন্য, সবার জন্যই, যে আমরা ধীরে ধীরে আস্তে আস্তে এগুচ্ছি। এতদিন পর্যন্ত যেই সমস্যাগুলো আমাদের হতো, যে আমরা একটা কিছু মানে চ্যানেল খুললেই কয়েকদিন পর দেখা যেত চ্যানেলটা আমাদের নষ্ট হয়ে গেছে, এখন আমরা একটু ঘুরে দাঁড়িয়েছি। এবং এটার জন্য আসাদ ভাইকে একটু স্পেশাল থ্যাঙ্কস দিতে হয়। এই যে আসাদ ভাই এই প্রত্যেকটা বিষয়ে খুব ভালোভাবে দেখেছেন এবং খেয়াল করেছেন যে আমাদের এই সমস্যাগুলা কিভাবে মোকাবেলা করতে হয়, সেটার পেছনে আসাদ ভাইয়ের যে কাজ, সেটার জন্য আমরা সবাই আসাদ ভাইকে অনেক ধন্যবাদ জানাই। কয়েকদিন আগে আমি দেখতাম যে ফেসবুকে আমাদের চ্যানেলগুলো উড়ে যাচ্ছে, পেজগুলো উড়ে যাচ্ছে, এখন আর দেখি যে মুমিনরাই তাদের পেজগুলো নিয়ে দৌড়ের উপর আছে। এটা অবশ্যই আমাদের আসাদ ভাই এই কাজটা করেছেন। আর 2 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের সাথে তসলিমা নাসরিন আছেন। তসলিমা নাসরিন আপু, আপনাকে আবারও ধন্যবাদ যে আমাদের মতো যারা সাধারণ অ্যাক্টিভিস্ট তাদের সাথে আপনি এসে যুক্ত হন, এসে কথা বলেন। আমরা সবাই জানি যে আপনি আন্তর্জাতিকভাবে অনেক অনেক পুরস্কার প্রাপ্ত একজন মানুষ, অনেক অনেক
আমি সরাসরি জিনিসটা দেখেছি যে রিচার্ড ডকিন্সকে আমি দেখেছি লাইনে দাঁড়িয়ে আপনার অটোগ্রাফ নিতে। সেই দিন আমি বুঝেছিলাম যে আসলে আমাদের দেশ কি হারিয়েছে বা আমাদের দেশে কি জিনিসটা নাই, সেই জিনিসটা আমি বুঝেছিলাম যে রিচার্ড ডকিন্সের মতো, পিজে মায়ারের মতো মানুষ আপনার অটোগ্রাফ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, লাইনে দাঁড়িয়ে আছে। এবং আরেকজন পদার্থবিজ্ঞানীকে দেখেছিলাম, তিনিও দাঁড়িয়ে আছে, ওনার নামটা আমি ভুলে গেছি এই মুহূর্তে, কিন্তু উনিও অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যাক্টিভিস্ট এবং গুরুত্বপূর্ণ লেখক। তো আপনি যে আমাদের মতো সাধারণ অ্যাক্টিভিস্টদের সাথে এসে এইভাবে কথা বলেন, এইভাবে আলোচনা করেন, এইভাবে আমাদের সাথে শেয়ার করেন, এটার জন্য আপনাকে। আচ্ছা, আমি কি হ্যাং হয়ে গেছি? একটু ফ্রোজেন দেখাচ্ছে আপনাকে। আমি শুনতে পাচ্ছি। আমরা ভিডিও হ্যাং হয়ে গেছে, কিন্তু অডিও শুনতে পাচ্ছি, শুধু ভিডিওটা একটু হ্যাং হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমি ভিডিও অফ করে দিয়ে বলি, কারণ আমার আমি একটু শরীরও খারাপ, এই জন্য আমার চেহারা একটু ফুলে আছে, ভিডিও না থাকলেই ভালো। তো যেটা বলছিলাম যে এটার জন্য তসলিমা নাসরিনকে আমি যেভাবে দেখেছি যে উনি আমাদের সাথে এসেও কথা বলেন, আমাদের সাথে এসে আলোচনা করেন, এটা আমাদের জন্য একটা বড় পাওয়া। যে তো আর এখানে যারা যারা আছেন, এবং মুফতি মাসুদ ভাই এবং মুফতি ইমরান ভাই তো রীতিমতো এই মুহূর্তে সবচাইতে মানে একদম উল্কা পিণ্ডের মতো এসে পড়েছেন এবং আমাদেরকে একদম মানে বাংলাদেশকে একদম নাড়িয়ে চাড়িয়ে দিয়েছেন। এবং আমি যেখানেই যাই এখন দেখি যে মুফতি ইমরানকে মুমিন বাহিনী দল বেঁধে মুফতি ইমরানকে গালিগালাজ করছে। কিছুদিন আগে যেই গালিগালাজটা কিছুটা আমারও খেতে হইতো, তসলিমা আপুর খেতে হইতো, আসাদ ভাইয়ের খেতে হইতো, এখন দেখতেছি বেশিরভাগ আক্রমণ হচ্ছে মুফতি ইমরানের উপরে। এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগছে যে মানে উনি আমাদেরকে একটু মানে অবসর দিচ্ছেন যে আমাদের এখন আর এত গালি খেতে হচ্ছে না, একটু কম গালি খেতে হচ্ছে আগের থেকে। এটার জন্য মুফতি ইমরান ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের গালিগুলা নিজে খেয়ে নিচ্ছেন। তো আমাকে জুয়েল ভাই যে প্রশ্নটা করেছেন যে ইউরোপে আমরা বহু বছর ধরে দেখছি যে প্রচুর পরিমাণে রিফিউজি আসছে, প্রচুর পরিমাণে ইমিগ্রেন্ট আসছে বিভিন্ন দেশ থেকে। আমি কিন্তু ইমিগ্রেন্ট বিভিন্ন দেশে যাবে, বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন দেশে যাবে, এটাকে আমি সমর্থন করি। আমি বর্ডারলেস পৃথিবীর কথা চিন্তা করি। ইউরোপে যেরকম ইউরোপিয়ান ইউনিয়নে যেরকম হয়েছে, একটা দেশ থেকে আরেকটা দেশে যেতে হলে সেনজেন কান্ট্রিগুলোর ভিতরে যে ভিসা লাগে না, আমি কিন্তু এই রাষ্ট্রের কল্পনা করি যে মানুষের আবার কেন এত মানে বর্ডার থাকবে বা এত ভিসা লাগবে বা এত পাসপোর্টের মানে কাগজপত্র চেক করার বিষয়টাই আমি পছন্দ করি না। আমি কিন্তু এই রকমের একটা বিশ্ব আসলে চাই যে বিশ্বে কোনো বর্ডারই থাকবে না, সব মানুষ যেখানে ইচ্ছা সেখানে ঘুরে বেড়াবে। কিন্তু এটা তো আপাতত এই আমার জীবদ্দশা তো এটা সম্ভব না। এখন যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে মানুষ আসছে ইউরোপে, এই মানুষ আসার পক্ষে আমি, যাদের দেশ তারা ধ্বংস করে দিয়েছে শরিয়া আইনের কারণে। অনেক ফ্যামিলি আছে যারা হয়তো ইসলামকে সেইভাবে সাপোর্ট করে না বা মুসলিম পরিবারে জন্মেছে, এটা তো আর তাদের দোষ না, তারা হয়তো এই যুদ্ধের কারণে তারা ভিকটিম। এখন ইসলামের এটা সবসময় আমরা বলি যে ইসলামের সবচেয়ে বড় ভিকটিম তো মুসলিমরাই, মুসলিম জনগোষ্ঠী হচ্ছে ইসলামের সবচেয়ে বড় ভিকটিম। এখন এই মানুষেরা যারা আসছে ইউরোপে, তারা তো অবশ্যই আসতে পারে, আসার অধিকার তাদের আছে, অধিকার না মানে আসতে তারা চাইতে পারে। এখন যে জিনিসটা দেখতে পাচ্ছি যে ইউরোপে এসে তারা এখন তাদের দেশের মতো শরিয়া আইন কায়েম করতে চায়। এখন জার্মানিতে খুবই খারাপ অবস্থা। জার্মানিতে যে জিনিসটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় তারা কমিউনিটি তৈরি করে ফেলেছে এবং ছোট ছোট এলাকা তারা নিয়ন্ত্রণ নিচ্ছে এবং সোশ্যাল পুলিশিং শুরু করেছে, শরিয়া পুলিশিং শুরু করেছে। এবং ছেলে মেয়ে বা ছেলে বা মেয়ে যখন হাত ধরাধরি করছে, চুমু দিচ্ছে বা মানে পার্কের ভিতরে তারা জড়াজড়ি করছে, এই জিনিসগুলা ইউরোপের কালচার। এই জিনিসগুলা বহু বছর ধরে ইউরোপে চলে আসছে এবং এই জিনিসগুলাকে মানুষ ভালোবাসার প্রকাশ হিসেবে দেখে। বাংলাদেশে যেমন আমরা বাসে উঠলেই দেখি দুইটা লোক মারামারি করছে বা দুইটা লোক গালিগালাজ করছে, রিক্সাওয়ালা সিএনজি ওয়ালাকে ঘুষি মারছে এবং বাপ মা তুলে গালিগালাজ করছে, এটা যেরকম বাংলাদেশে খুব স্বাভাবিক চিত্র, ইউরোপের স্বাভাবিক চিত্র হচ্ছে বাসে একটা ছেলে মেয়ে চুমু দিচ্ছে, হাত ধরছে, জড়িয়ে ধরছে। এই জিনিসগুলো হচ্ছে ইউরোপের স্বাভাবিক চিত্র। মানে বাংলাদেশের সমাজে যেটা স্বাভাবিক
বাংলাদেশের সমাজে যদি আপনি একটা ছেলে মেয়েকে চুমু দিতে দেখেন সেটা অস্বাভাবিক হবে, আর ইউরোপের সমাজে যদি একজনকে মারামারি করতে দেখেন সেটা তারা সবাই অবাক হয়ে তাকিয়ে থাকবে যে এখানে হচ্ছেটা কি, তাড়াতাড়ি পুলিশে ফোন করি। তো ইউরোপের এই সমাজে এই যে এরা আসিফ ভাই, ঢুকে যে কাজটা করছে, হ্যাঁ আসিফ ভাই, আচ্ছা ছোট্ট একেবারে কয়েক সেকেন্ডের একটা, আমি একটু ইন্টারাপ্ট করেছি, সরি। ওই যে মানুষ আসলে এমন জিনিস, মানুষ কিন্তু সবসময় কিছু না কিছু করে, হয় আপনি ঘুষি মারবেন নয়তো আপনি চুমু খাবেন, এই দুটো যে কোনো একটা করবেন। এখন যেখানে মুসলমান সেখানে ঘুষাঘুষি চলবে, আর যেখানে মুসলমান নেই, মানে মুসলমান না, যেখানে মানবিক মানুষ আছে সেখানে চুমাচুমি চলবে। চয়েস এবার আপনার। ওকে, হ্যাঁ সেটাই, যে এইখানে এই রকমের সংস্কৃতি, এই ধরনের মানে কালচার এখানে গ্রো করেছে। এখন ভালোবাসার প্রকাশটা এখানে খারাপ হিসেবে দেখা হয় না, একজন আর একজন মানুষকে ভালোবাসছে, চুমু দিচ্ছে, আদর করছে, এই জিনিসটা এখানে খুবই মানে পজিটিভলি দেখা হয়। মারামারিটা বা ঘৃণার প্রকাশটা এখানে নেগেটিভলি দেখা হয়। এখন মানে মুসলিমরা এখানে এসে তারা হঠাৎ করে এই জিনিসগুলো দেখার পরে, বা ধরেন বাসে তারা দেখতে পাচ্ছে দুইটা ছেলে হাত ধরাধরি করে চুমাচুমি করছে, এখন এটা তো দেখে তারা অভ্যস্ত না। এখন যে শখটা তাদের লাগে, এই শখটা আমারও লেগেছিল জার্মানিতে যখন প্রথম আসি। আমি সমকামীদের অধিকারের পক্ষে আগে থেকে ছিলাম, কিন্তু এখানে এসে যখন সত্যিকারে সরাসরি আমি দেখেছি যে দুইটা ছেলে চুমাচুমি করছে, তখন আমারই দেখে একটু কেমন কেমন যেন লাগছে যে এটা কি আমি কি দেখছি। এখন এই শখটা তো মুসলিমদের যারা মাদ্রাসা থেকে আসছে তাদের আরো বেশি লাগবে, বা ধরেন যারা একদম মানে রক্ষণশীল সমাজ থেকে উঠে আসছে তাদের আরো এই শখটা বেশি লাগবে। এবং তারা শখটা লাগার পরে যে জিনিসটা তারা করে, তারা ইউরোপিয়ানদেরকে তাদের মতো হওয়ার উপদেশ দেওয়া শুরু করে, যে তোমরা হচ্ছে খারাপ, তোমরা হচ্ছে বাজে। মানে একটা মেয়ে যে ড্রেস পরে আছে সেই ড্রেসটা দেখে তখন তারা বলবে যে তুমি তো মানে একটা স্লাট, যে তুমি এই ড্রেস পরে আছো কেন। তখন তাদেরকে উপদেশ দিবে। তুমি দেখেন তারা ইউরোপে এসছে আশ্রয় নিয়ে, এবং আশ্রয় নেওয়ার পরেই তারা তাদেরকে উপদেশ দেওয়া শুরু করে যে তারা কেন স্লাট, তারা কেন খারাপ, তারা কেন বাজে, এই জিনিসগুলো তাদেরকে বোঝানো শুরু করে, এবং ভালো হওয়ার মানে ইসলামিক ভালো হওয়ার পরামর্শ দেয়। এই জিনিসটা যে কত ডিসগাস্টিং, এবং ইউরোপিয়ানরা তো সভ্য ভদ্র জাতি, তারা বেশিরভাগ সময় এগুলাকে এড়িয়ে যায়, কিন্তু এড়িয়ে যেতে যেতে যে জিনিসটা দেখা যাচ্ছে যে তারা শরিয়া পুলিশিং শুরু করেছে, মানুষকে টর্চার শুরু করেছে, এবং কিছু মানুষকে ছুরি টুরি পর্যন্ত বেড়েছে, মানে অনেক মানুষকে মেরে পর্যন্ত ফেলেছে। এই কারণে যে জিনিসটা দেখা যাচ্ছে যে ইউরোপের রাইট উইং পলিটিক্যাল পার্টিগুলা ক্রমশ শক্তিশালী হচ্ছে, কারণ লেফট উইং পলিটিক্যাল পার্টিগুলা কখনোই এই ইসলামিস্টদেরকে সেইভাবে সমালোচনা করে না বা সমালোচনার দৃষ্টিতে দেখে না। এই কারণে ইউরোপের রাইট উইং পলিটিক্যাল পার্টিগুলা বেশি ভোট পাচ্ছে আগের থেকে, কারণ তারা জনগণ আসলে বিরক্ত হয়ে গেছে এই সমস্ত দেখতে দেখতে। এখন আপনি দেখেন ইংল্যান্ডেও এই ঘটনাটা ঘটলো, এমনকি জার্মানিতে এই ধরনের ঘটনা আগেও কয়েকবার ঘটেছে। এই মুসলিম শরণার্থীদের বিরুদ্ধে তারা প্রোটেস্ট করেছে। আমি সব দেশের মানুষ আসুক, সব কালচার এইখানে আসুক, সেই জিনিসটা চাই, কিন্তু যারা টলারেন্ট না, যারা, একটা কথা আছে না যে আপনি ইনটলারেন্টদের সম্পর্কে টলারেন্ট হইতে পারবেন না। যদি আপনি ইনটলারেন্টদের সম্পর্কে টলারেন্ট হওয়া শুরু করেন, তাহলে তারা আপনাকে আর মানে আস্ত রাখবে না। এখন এই যে তাদেরকে আনা হচ্ছে ঠিক আছে, কিন্তু তাদেরকে যেই প্রশিক্ষণটা দেওয়া উচিত ছিল, বা ইউরোপের কালচার বা ইউরোপের মানে জার্মানির যে সংবিধানে যে জিনিসটা সিগনেচার করে তাদেরকে আশ্রয় নিতে হয়, সেই জিনিসগুলো তাদেরকে ভালোভাবে বোঝানো দরকার ছিল যে এই দেশ একটা সেকুলার দেশ, এই দেশে নারী পুরুষের সমান অধিকার, একটা স্বামী 4টা স্ত্রী রাখতে পারবে না। তোমার যদি 4টা স্ত্রী রাখতে হয় তাহলে তুমি তোমার দেশে ফেরত যাও। তোমার এই দেশে কে কার সাথে কি করছে সেটা তোমার ব্যাপার না, সেটা রাষ্ট্র দেখবে। একটা ছেলে যদি প্রেম করে সেটা তোমার দেখভাল করার ব্যাপার না, তুমি তাকে উপদেশ দিতে যাবা না। এই জিনিসগুলো তাদেরকে যদি ভালোভাবে বোঝানো হইতো তাহলে এই সমস্যাগুলো হইতো না। কিন্তু এখন যে সমস্যাটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই লোকগুলা ইউরোপের কালচার নষ্ট করার চেষ্টা করছে, এবং ইউরোপের শরিয়া আইন কায়েম করার জন্য চেষ্টা করছে। আপনি দেখছেন কিছুদিন আগে ইংল্যান্ডে, লন্ডনে রাস্তা ব্লক করে শুক্রবার জুমার নামাজ পড়ছে। এখন ইউরোপিয়ানরা কতদিন এগুলো সহ্য করবে? একটা শুক্রবার দিন, একটা ওয়ার্কিং ডে, মানুষজন অফিসে যায়, এখন যদি আপনি রাস্তা বন্ধ করে মানে পুরা রাস্তা ব্লক করে দিয়ে নামাজ পড়া শুরু করেন, শুক্রবারে নামাজ পড়া শুরু করেন, এই কি ভাই, আমরা কোথায় এসে পড়লাম? এখন এই জিনিসগুলা যদি তারা ক্রমশ করতে থাকে, মুসলমানরা যে
মুসলিম জনগোষ্ঠী, তারা মনে করছে যে এটা তো আমাদের ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় অধিকার। কিন্তু আপনার ধর্মীয় অধিকার পালন করতে গিয়ে আপনি আরেকজনের সমস্যা তো করতে পারেন না। আরেকজনের রাস্তা আপনি কিভাবে ব্লক করেন? এই জিনিসগুলো ক্রমশ হতে 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 এখন কিন্তু ইউরোপের মানুষ প্রচন্ড বিরক্ত, এবং তারা অনেকেই রাইট উইং পলিটিক্যাল পার্টিকে পছন্দ করে না, কিন্তু এই মানে জঙ্গিগুলাকে আটকানোর জন্য তারা গিয়ে রাইট উইং পলিটিক্যাল পার্টিকে ভোট দিচ্ছে বা তাদেরকে সমর্থন দিচ্ছে। এটা কিন্তু আমরা চাই না। আমরা চাই না যে ইউরোপে আবার রাইট উইং পলিটিক্যাল পার্টিগুলো আসুক। তাহলে তারা যদি আসে, তারা যদি ক্ষমতাপ্রাপ্ত হয়, তাহলে তারা অনেক তারা আসলে ইসলামিস্টদেরই আরেকটা রূপ। তারা নানাভাবে আমাদের প্রবলেম তৈরি করবে। কিন্তু আমরা যেটা চাই যে ইউরোপের যারা লিবারেল, যারা হচ্ছে গিয়ে সেকুলার, তারা যেন এই ইসলামিস্টদের বিরুদ্ধে কথাগুলা বলা শুরু করে। কথাগুলো যদি বলা শুরু করতো, তাহলে আর এই রাইট উইংরা এই ভোটগুলা দখল করে নিতে পারতো না। আমার বক্তব্য এটাই। থ্যাংক ইউ জুয়েল ভাই। আসিফ ভাই, আমার এখানে একটা সম্পূরক প্রশ্ন আছে। আপনি বলতেছিলেন যে আপনি যখন প্রথম জার্মানিতে গেছেন, সেখানে ছেলে ছেলে চুমু খাচ্ছে, আপনি দেখে একটু আটকে উঠছেন এবং মাদ্রাসার ছাত্ররা দেখলে তারা অবাক হবে। আমি একটু ভিন্ন মত পোষণ করি। বাংলাদেশের মাদ্রাসা হইলে তারা গিয়ে ওখানে জিজ্ঞেস করবে যে আপনারা এই যে রাস্তাঘাটে চুমাচামি করেন, আপনাদের হুজুররা কিছু বলেন, আপনাদের মাদ্রাসাটা কই, এই অ্যাড্রেসটা জিজ্ঞেস করবে। আমি ধরিয়ে নেবে মাদ্রাসার ছাত্র। না না, মাদ্রাসাতে তো ভাই চুমাচুমি করে না। মাদ্রাসাতে তো চুমাচুমি তো ভালোবাসার প্রকাশ, ওইখানে তো অন্য কাজ করে। আমি একটু এখানে এই আসাদ ভাই আপনার প্রশ্নের উত্তরটা দিই। আসিফ ভাই যেটা বলেছেন, মাদ্রাসার যে সমস্ত হুজুররা রাতের বেলা তাহাজ্জুদের নামাজ আদায় করে তাদের ছাত্রদের সাথে, তারা কেউ কিন্তু ছাত্রকে চুমু দেয় না। তারা যেটা করে আমি আর বললাম না, বাকিটা আপনারা সবাই বুঝে নিচ্ছেন। চুমু দেয় না, কিন্তু মাদ্রাসায় চুমাচুমির কোনো কারবার নাই। হুজুররা সরাসরি তাহাজ্জুদ করে। আমরা বুঝতে পারছি, সরাসরি বাই ডেফিনিশন ধর্ষণ মানে তো প্র্যাকটিস অফ পাওয়ার, এখানে তো কনসেন্ট দেবে না আপনাকে, তাই না? মানে মাসুদ ভাই, আপনি একটু ব্যাকডেটেড আছেন। মানে কেন বললাম, আমি আজকে একটা ভিডিও দেখছি। আমি আজকে প্রথম কিছু অংশ আপনাদের দেখাই, যেহেতু এটা রিলেভেন্ট, মানে ইয়ে হয়ে গেছে, যদি আমাকে একটু ইয়ে দেন। এবং একটু বলে রাখি, আসিফ ভাই, সবাই আপনাকে দেখতে চাইতেছেন। আপনি যদি ক্যামেরা পারলে আর কি ক্যামেরা ওপেন করতে পারেন। থ্যাংক ইউ। আর ফারাজ ভাইকে সবাই ডাকছেন। ফারাজ ভাই কিন্তু চাইলেই ঢুকে যেতে পারেন, কারণ দরজার চাবি ওনার কাছে আছে। এই ভিডিওটা আমি আজকে দেখলাম। আপনারা ভালো করে খেয়াল করলে শুনতে পাবেন যে মাদ্রাসায়, এটা একটি মাদ্রাসা বা কোনো মসজিদের ঘটনা, আশেপাশে অন্যান্য শিক্ষার্থীরা পড়াশোনা করছে, দেখেন। এবং এই ইমাম, তিনি একজন, শুনতে পাচ্ছেন পাশে পড়াশোনা হচ্ছে, তিনি একজন শিক্ষার্থী, তারপর নারী শিক্ষার্থী, ছোট বাচ্চা, তাকে ওখানে নিয়ে গেছে। নিয়ে গিয়ে যেটা করেছে, যেটা দেখলাম, যে আমি আর বাকিটা দেখাচ্ছি না, যে এখানে সে মানে উড়াধুরা এই শিশুটাকে যে যৌন নির্যাতন, চুমুটুমু দিয়েছে। তো এখন বাংলাদেশের অবস্থা কি আমি জানি না। আমি একটু মানে এটা রসাত্মক ভাবেই বললাম যে হয়তো তারা যে বলবে যে আপনারা মাদ্রাসার বাইরে চুমাটুমা দেন, মাদ্রাসাটা কই। যাই হোক, এটা মজা করলাম। আসলে মজার ছলে হলে এটা হয়। আমরা আবার আপনার সাউন্ডটা ঠিকঠাক না, আপনার সাউন্ডটা আগের মতো না আর কি, একটু কেমন যেন। ওকে, থ্যাংক ইউ। আমি তাহলে এটা দেখি। ও সরি, আমার জি জি, থ্যাংক ইউ এটা মনে করে দেওয়ার জন্য। আমার সাউন্ড আসলেই খারাপ ছিল। এখন ঠিক আছে। তাহলে রায়হান জুয়েল ভাই, আসাদ ভাই, আমি আরেকটা বলি, বাঙালি মুসলমান বিদেশে গিয়ে মনে করেন প্রথমেই খুঁজবে হালাল খাবারের দোকান কোথায় আছে, কিন্তু আবার পরে ফিস করে বলবে, দোস্ত সস্তায় মদ পাওয়া যায় কোথায়। তো রায়হান ভাই, আমাদের মধ্যে আরো নতুন দুজন গেস্ট আছেন। হ্যাঁ, আমাদের সারপ্রাইজিং গেস্টের কথা বলেছিলাম। আমাদের মাঝে শেখ ফরিদ সাহেব এসে হাজির হয়েছেন। দুইজন কেন বললেন? ওই যে হাফেজ এনাম আছে, হাফেজ এনামকে একটু কথা বলা পাশাপাশি ছিল, এখন একটু দূরে দূরে গেছে। ধন্যবাদ এনাম ভাই, আপনি সম্ভবত এডিটিং গুলো করেন। আপনার এডিটিং এর আমি ভীষণ ফ্যান। ভিডিওর কোয়ালিটি, এডিটিং সুপার, এক্সেলেন্ট। হ্যাঁ, মানে সবাই তো ইমরান বিন বশিরকে দেখে, কিন্তু তার পিছনে যে কে কাজ করতেছে এটা হয়তো অনেকেই জানে না, কিন্তু আমি বুঝি। টেকনিক্যাল জ্ঞান যাদের আছে তারা বুঝবে যে হ্যাঁ, ঘটনা কে ঘটাচ্ছে। আসাদ ভাই, হ্যাঁ জি বলেন। আসাদ ভাই, আমাদের যে শাতিল, আমাদের আরেকজন সহযোদ্ধা, তিনি একটি ভিডিও মেসেজ পাঠিয়েছেন আমাদেরকে। আমার নাম সেটা আমরা নাফিস সাদিক শাতিল।
ওকে, কারণটাও বলিনি ভিডিও মেসেজ কি জন্য পাঠিয়েছে। উনি যেখানে থাকেন ওখানে ইন্টারনেট সংযোগ খুবই স্লো, উনি লাইভ অনুষ্ঠান করতে পারবেন না, যে কারণে ভিডিওটা পাঠিয়েছেন। আমরা একটু দেখি তাহলে। শুভ সময় ওকে, সকলকে। তাহলে দেখি আমরা। শুভ সময় সকলকে। বন্ধ হয়ে যাচ্ছে। আমার নাম নাফিস সাদিক শাতিল। আজ তিতা টিভির 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে অনুষ্ঠিত এই লাইভে উপস্থিত অতিথিবৃন্দ, সকল দর্শক ও সঞ্চালককে আমার পক্ষ হতে অনেক অনেক শুভেচ্ছা। মুক্ত চিন্তার আন্দোলনে ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদের বিরুদ্ধে তিতা টিভির এই অগ্রযাত্রাকে আমি সাধুবাদ জানাই। তিতা টিভি এগিয়ে যাক দুর্বার গতিতে, মানুষকে কৌতূহলী করে তুলতে, মানুষের মনে প্রশ্ন আর সংশয়ের জন্ম দিতে তিতা টিভির কাজ অনন্য। বিশেষ করে তিতা টিভির খটকা লাগে না এপিসোডগুলো, বিবর্তন বিষয়ক পর্বগুলো এক কথায় অসাধারণ। মানুষকে অন্ধবিশ্বাস আর কুসংস্কারের হাত থেকে মুক্ত করতে যুক্তি, প্রমাণ ও বিজ্ঞান নির্ভর আলোচনার কোনো বিকল্প নেই। তিতা টিভির জন্য অনেক অনেক শুভকামনা। তিতা টিভি আরো অনেক দূর এগিয়ে যাক, এই কামনা করি। সম্মানিত অতিথিবৃন্দের প্রতি রইল আমার আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ আসাদ ভাই। আমার কাছে আমাদের প্রিয় সৈকত চৌধুরী তিনি একটি মেসেজ পাঠিয়েছেন, আমি কি একটু সেটা পড়ে নিই এখন। সৈকত ভাইকে যারা চিনেন না তাদেরকে বলি, আলী দোস্তির যে মোহাম্মদের 23 বছর নামে যে বইটি আছে সেটির অনুবাদক তিনি লিখেছেন, আমি সৈকত চৌধুরী তিতা টিভির 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার এই আনন্দঘন মুহূর্তে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই সময় সোশ্যাল মিডিয়ার মুক্তচিন্তকদের এক সময় সোশ্যাল মিডিয়ার মুক্তচিন্তকদের জয় জয়কার ছিল। নতুন প্রজন্ম হয়তো আজ সেটা কল্পনাও করতে পারবে না। মোল্লা, জঙ্গি কিংবা জামাত শিবির কেউই আমাদের সামনে টিকতে পারতো না, কিন্তু তারপর ঘটলো ভয়াবহ সব ঘটনা। আমাদের সহযোদ্ধাদের নাম তালিকা করে ধরে ধরে হত্যা করা হলো। আমরা হয়ে উঠলাম হোমোসাকের, যাদের হত্যা করলেও কারো কিছু আসে যায় না। এরপর অনেকেই হয়ে পড়লেন নিষ্ক্রিয় বা ব্যস্ত হয়ে গেলেন পড়াশোনা, পেশাগত জীবনে। তবে সব কিছু সত্ত্বেও সক্রিয় থেকেছেন আসিফ ভাই, তসলিমা দিদি, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। এর মধ্যেই মুফতি মাসুদ ভাই আমাদের সঙ্গে যুক্ত হলেন। তিনি আমার কাছে এক বিস্ময়কর ব্যক্তিত্ব। মুক্ত চিন্তার ইতিহাসে তার অবদান চিরকাল স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আসাদ নূর ভাই তো আছেন বহুদিন ধরে, আর এখন ইমরান ভাইও তৈরি করছেন অসাধারণ সব ভিডিও। আমার নিজের তিতা টিভির সাথে পরিচয় হয়েছিল খটকা লাগে না ভিডিওর মাধ্যমে। তখনই বুঝেছিলাম তিনি বিশাল ভূমিকা রাখতে চলেছেন। আজ তিনি তা প্রমাণ করলেন। রায়হান জুয়েল ভাই এখন আমাদের সবার পরিচিত মুখ। মনে পড়ে অল্প কয়েক ডজন ফ্রি থিঙ্কার একসময় বিশাল আলোড়ন তুলেছিলাম, আর আজ আমরা অনেক বেশি শক্তিশালী, সংখ্যায়ও অনেক বেশি। তিতা টিভির 50,000 সাবস্ক্রাইবার, এটি সত্যি আমাদের জন্য অনুপ্রেরণাদায়ক। কিছুদিন আগেই প্রিয় ইমরান ভাইয়েরও সাবস্ক্রাইবার সংখ্যা 50,000 ছাড়িয়েছে। ভবিষ্যতে নিশ্চিতভাবে আমাদের সবার চ্যানেল কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। তবে সামনে আরো বড় চ্যালেঞ্জ আসছে। সোশ্যাল মিডিয়া যেহেতু আমাদের উপস্থিতি ও সাফল্য বেড়ে চলেছে, তাই এখন থেকেই প্রস্তুত হতে হবে। সমাজ, রাষ্ট্র, রাজনীতি, জ্ঞান, বিজ্ঞান কিংবা দর্শন সবকিছু নিয়ে আমাদের কথা বলতে হবে। ভবিষ্যতে সাধারণ মানুষ যে কোনো সমস্যার সমাধান খুঁজতে আমাদের কাছেই আসবে। তাই অনুরোধ করব, আপনারা যত বেশি সম্ভব মানসম্পন্ন ভিডিও তৈরি করুন। লেখালেখি আমরা অনেক করেছি, কিন্তু এদেশের মানুষ পড়ার অভ্যাস খুব কম, তাই ভিডিওই এখন সবচেয়ে কার্যকর হাতিয়ার। আর হ্যাঁ, ধর্ম নিয়ে আমাদের আরো স্পষ্টভাবে, আরো সাহসের সঙ্গে কথা বলতে হবে, কারণ ধর্মই আমাদের প্রধান শত্রু, এ নিয়ে কোনো সন্দেহ নেই। শেষে আবারও সবাইকে শুভেচ্ছা জানাই। তিতা টিভির প্রতি রইল আমাদের গভীর ভালোবাসা এবং কৃতজ্ঞতা। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রথম পর্ব। আমরা এখন কিছু টপিকস নিয়ে একেবারে আড্ডায় মেতে উঠতে পারি। মানুষ দেখুক যে নাস্তিকদের আড্ডা কেমন হয়, কেমন হতে পারে। আমরা আড্ডায় চলে যাই, অথবা
যদি সময় থাকে আমার সবার জন্যই আমার কিছু ছোট ছোট মজাদার প্রশ্ন তৈরি করে রেখেছিলাম, যেহেতু আজকে একটু উৎসব করব, আমরা উৎসবের আমেজ, আমরা ছোট ছোট কিছু প্রশ্ন করতে পারি। যেমন বিশেষ করে সরি, হ্যাঁ বলুন। হ্যাঁ, ইটস ওকে। তসলিমা দিদির কাছে আমার কিছু ছোট ছোট প্রশ্ন আছে। আমি এই পর্বটা সেরে নিই খুব সংক্ষেপে।